নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাবা, তোমাকে কতবার বলেছি যে জিনিস যেখান থেকে নেবে সেখানেই রেখে দেবে। এটা তোমার নিজের বাড়ি নয় যে যেমন তেমন করে থাকবে আর কেউ কিচ্ছু বলবে না। এই গ্লাসটা টেবিলের উপরে কি করছে? এটাকে রান্নাঘরে সিঙ্কে রেখে এসো। এখনই রেখা অফিস থেকে ফিরবে, তখন রাগ করবে। ওইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা একদম পছন্দ করে না। আর তোমার এই খবরের কাগজ, বই, চশমা আর ওষুধগুলো এখান থেকে সরিয়ে নাও। ড্রয়িং রুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। আমি রেখার জন্য কফি বসিয়ে দিচ্ছি, ও এখনই অফিস থেকে চলে আসবে। আর দয়া করে আমার কাজ বাড়িও না, বুঝলে? রাগে ফুঁসতে ফুঁসতে সন্দীপ তার বাবা শম্ভুবাবুকে এসব বলে রান্নাঘরে চলে গেল। শম্ভুবাবু মন খারাপ করে নিজের স্ত্রী কল্যাণী দেবীর দিকে তাকালেন। কল্যাণী দেবী হালকা হেসে চুপ থাকার ইঙ্গিত করলেন। কিছুদিন আগেই শম্ভুবাবুর হাঁটুর অপারেশন হয়েছিল। ছেলের ডাকেই তারা গ্রাম থেকে শহরে এসেছিলেন, যাতে ভালো হাসপাতালে চিকিৎসা করানো যায়। চিকিৎসা এখনো চলছিল। ডাক্তার কিছু ওষুধ দিয়েছিলেন, যেগুলো সময় মতো খেতে হতো। কল্যাণী দেবী প্রসঙ্গ বদলানোর জন্য ঘর গোছাতে শুরু করলেন এবং আস্তে করে শম্ভুবাবুকে বললেন, কোথাও কিছু পড়ে থাকলে বৌমা আবার কালকের মতো রাগ করবে। দাও, গ্লাসটা আমি ভেতরে রেখে আসছি। তারপর তিনি ছেলেকে স্নেহ ভরে বললেন, ওরে সন্দীপ, তোর বাবা আর আমার জন্য এক কাপ চা করে দে না। আজ বেশ ঠান্ডা। তুই তো কফি খাবি, কিন্তু আমাদের কফিটা ভালো লাগে না। গন্ধটা কেমন অদ্ভুত লাগে। তাই আমাদের জন্য একটু চা করে দিস। সন্দীপ আরো বিরক্ত হয়ে বলল, আরে মা, একটু আগেই তো তোমরা চা খেয়েছো, আবার চা চাই? নিজের ইচ্ছাগুলো একটু নিয়ন্ত্রণ করতে শেখো। বারবার শুধু এটা সেটা আর চা খাওয়া। এখানে এসে তোমরা দুজন যেন আগের চেয়ে অনেক বেশি খাচ্ছ, আর সারাদিন চা খেয়েই চলছো। ছেলের মুখে এসব কথা শুনে কল্যাণী দেবী হতভম্ব হয়ে গেলেন। তিনি তো ছেলের বাড়িকে নিজের বাড়িই ভেবেছিলেন, সেই বিশ্বাস নিয়েই এখানে এসেছিলেন। কিন্তু এখন মনে হতে লাগলো এটা তাদের বাড়ি নয়, তারা যেন শুধু অতিথি, যাদের দুবেলা খাবার আর এক কাপ চাও মেপে তুলে দেওয়া হয়। সন্দীপ নিজের কথা শেষ করে সেখান থেকে চলে গেল, কিন্তু কল্যাণী দেবীর ভীষণ মন খারাপ হয়ে গেল। তবুও শম্ভুবাবু বললেন, থাক কল্যাণী, আমার চা খাওয়ার ইচ্ছেই নেই। আমাদের গ্রামের বাড়িতে যখনই চা খেতে ইচ্ছে করতো তখনই তো খেয়ে নিতাম। যা খেতে মন চাইতো তাই খেতাম। কিন্তু এখানে ছেলের বাড়িতে সব কিছুর জন্য মুখ চেয়ে থাকতে হয়। নিজের ইচ্ছা মতো কিছু খেতেও পারি না। কেন জানো? কারণ এটা আমাদের বাড়ি নয়। আমাদের নিজের বাড়িতেই আমাদের অধিকার ছিল, কিন্তু ছেলের বাড়িতে আমাদের কোনো অধিকার নেই। এখানে আমাদেরকে ভেবেচিন্তে কথা বলতে হয়। মনে হয় যেন আমি তার বাবা নই, বরং সেই আমার বাবা। বেচারি কল্যাণী দেবী মাথা নিচু করে বসে রইলেন। ভাবতে লাগলেন কতটা অসহায় হয়ে এখানে আসতে হয়েছে। তিনি তো স্বামীর সঙ্গে গ্রামের বাড়িতে ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ করে শম্ভুবাবুর শরীর খারাপ হতে শুরু করলো। তার হাঁটু দুটো যেন ফুলে বেলুনের মতো হয়ে গেল। হাঁটাচলা করতেও কষ্ট হতো, এমনকি দৈনন্দিন কাজগুলো একা করতে পারতেন না। গ্রামের ডাক্তারকে দেখানো হয়েছিল, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। তখন সন্দীপকে খবর দেওয়া হয়। সে বলল, শহরে চলে এসো, গ্রামে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। কল্যাণী দেবী অনেক কষ্টে শম্ভুবাবুকে নিয়ে শহরে এলেন এবং ডাক্তার দেখালেন। একদিন ডাক্তারখানায় বসে থাকাকালীন সন্দীপ জিজ্ঞাসা করল, মা বাবার চিকিৎসার জন্য তোমাদের কাছে যথেষ্ট টাকা আছে তো, তাই না? তবেই তো আমি চিকিৎসার কথা ভাববো, না হলে তোমরা বুঝে নাও। সন্দীপের মুখে এমন কথা শুনে কল্যাণী দেবী ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছিলেন। তবুও ছেলের কথার কোনো জবাব দিলেন না। চোখের জল আটকে রেখে তিনি ফসল বিক্রি করে পাওয়া সমস্ত টাকা ছেলের হাতে তুলে দিলেন। এরপর সন্দীপ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং চিকিৎসা শুরু করলো। কল্যাণী দেবী কিন্তু এখানে মোটেও সুখী ছিলেন না, কিন্তু স্বামীর অসুস্থতার কথা ভেবে তিনি কিচ্ছু বলতেন না। একদিন স্ত্রীর চোখে জল দেখে শম্ভুবাবু বললেন, কল্যাণী, চলো এখান থেকে চলে যাই। আমি আর এখানে থাকতে চাই না। এখানে আমার দম বন্ধ হয়ে আসে, আমার মন একদম লাগে না। আমাকে এই বাড়িতে কেন নিয়ে এলে? এটা আমাদের বাড়ি নয়, এটা ছেলের বাড়ি। তুমি কবে কথাটা বুঝবে? কল্যাণী দেবী নিজেকে সামলে নিয়ে বললেন, তুমি চুপচাপ শুয়ে থাকো। এই ডাক্তারদের ওষুধপত্র, আমি অল্প শিক্ষিত মানুষ, কিছুই বুঝি না যে।
তাই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। এখন ছেলে বৌমা যেমন রাখবে তেমনই থাকবো। তোমার চিকিৎসা শেষ হলেই আমরা ফিরে যাব, তুমি কোনো চিন্তা করবে না। এই বলে তিনি স্বামীকে সান্ত্বনা দিলেন। কিছুক্ষণ পর রেখাও অফিস থেকে বাড়ি ফিরল। সে ছিল ভীষণ খুঁতখুঁতে এবং বদমেজাজি স্বভাবের একজন মহিলা। শ্বশুর শাশুড়ির প্রতি তার কোনো মমতা ছিল না, এমনকি সংসারের প্রতিও বিশেষ কোনো টান ছিল না। বাড়িতে ঢুকতেই সন্দীপ তাকে কফি বানিয়ে দিল এবং নিজের অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু রেখা একবারও নিজের শ্বশুর শাশুড়ির খোঁজ নিতে এলো না। এদিকে কল্যাণী দেবীর ডায়াবেটিসের ওষুধও প্রায় শেষ হয়ে এসেছিল। তার একটু পরপরই খিদে পেত। সন্ধ্যা হয়ে গিয়েছিল, অথচ রান্না করা তো দূরের কথা, রান্নার লোকও তখনও আসেনি। তার খুব খিদে লেগেছিল, কিন্তু এই বাড়িতে বৌমার অনুমতি ছাড়া রান্নাঘরে যাওয়ার অধিকার কারোর ছিল না। অবশেষে যখন আর সহ্য করতে পারলেন না, তখন তিনি রান্নাঘরে গিয়ে দুটো পাউরুটি সেঁকতে শুরু করলেন। ঠিক সেই সময় রেখা রান্নাঘরে ঢুকলো। মুহূর্তের মধ্যেই সে রাগে ফেটে পড়ল। কল্যাণী দেবীর হাত গরম তাওয়ার উপরে চেপে ধরে চিৎকার করে বলল, বুড়ি, তোমার সাহস কি করে হলো? আমার রান্নাঘরে ঢুকেছ? নিজের অবস্থাটা দেখেছো? নোংরা কাপড়, নোংরা হাত দিয়ে আমার বাসনপত্রে হাত দিচ্ছ। আমি তোমার ছেলেকে কতবার বলেছি তোমাদের কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে, কিন্তু না, কে জানে কোন কর্তব্য পালন করতে চায়। এখনই আমার রান্নাঘর থেকে বেরিয়ে যাও, আর কখনো যেন চোখে না পড়ো। ব্যথায় কল্যাণী দেবী চিৎকার করে উঠলেন, হায় মা গো, বৌমা এমন অত্যাচার করো না। আমার খুব খিদে পেয়েছিল, ডায়াবেটিসের ওষুধও শেষ হয়ে গেছে। বলো তো, আমি কি আমার ছেলের বাড়িতে একটা পাউরুটিও খেতে পারবো না? এতটুকু অধিকারও কি আমার নেই? রেখা চোখ রাঙিয়ে বলল, না, তোমাদের কোনো অধিকার নেই। সে এখন শুধু আমার স্বামী। খিদে পেয়ে থাকলে যাও, কারোর কাছে ভিক্ষা চেয়ে খাও, আমার সামনে থেকে সরে যাও। এইমাত্র তোমার হাত পুড়িয়েছি, বেশি তর্ক করলে তোমাকে চুলোর উপরে বসিয়ে দেব। নোংরা মহিলা, আমার পুরো রান্নাঘর নোংরা করে দিল। এই বলে সে কল্যাণী দেবীকে ধাক্কা মেরে রান্নাঘর থেকে বের করে দিল। এ ধরনের অপমান তাদের সঙ্গে প্রায়ই হতো, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল যখন কয়েকদিনের জন্য সন্দীপ কাজের সূত্রে শহরের বাইরে চলে গেল। সেই সুযোগে রেখা টানা 3 দিনের জন্য রান্নাঘরে তালা লাগিয়ে দিল। একদিন দুপুরে রেখা ঘুমিয়েছিল। কল্যাণী দেবী নিজের খিদা কোনোভাবে সহ্য করতে না পারলেও শম্ভুবাবুর কষ্ট আর সহ্য করতে পারছিলেন না। অবশেষে তিনি বাধ্য হয়ে পাশের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তে শুরু করলেন, ঠক 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 করে। ভেতর থেকে বিরক্তি কণ্ঠে আওয়াজ এলো, কে এতক্ষণ ধরে দরজায় ধাক্কা মারছে? দরজা ভেঙে গেলে কি তার টাকা আপনি দেবেন? একটু ধৈর্য ধরুন, আসছি। কিন্তু কল্যাণী দেবী কড়া নাড়তেই থাকলেন। তার মুখে অদ্ভুত এক আতঙ্কের ছাপ ছিল, যেন কাউকে লুকিয়ে তিনি প্রতিবেশীর দরজায় দাঁড়িয়ে আছেন। দরজা খুলতেই তিনি বললেন, মা রানী, তুমি তো প্রতিদিন বাইরে থেকে খাবার আনাও। কত রকম খাবার আসে তোমার বাড়িতে। মা, যদি কিছু মনে না করো, তোমার জন্য খাবার বেঁচে থাকে যদি, আমাকে একটু দেবে? খুব উপকার হবে। শুধু একটা অনুরোধ, আমার ছেলে বৌমা যেন এ কথা জানতে না পারে, তারা খুব রাগ করবে। মা, যদি গতকালের কিছু খাবার থেকে থাকে সেটাই দিয়ে দাও, ভগবান তোমার মঙ্গল করবেন। প্রতিবেশী রানী বিরক্ত হয়ে বলল, আন্টি, একবার দরজায় কড়া নাড়ার পর যদি কেউ না খোলে, তাহলে বারবার ধাক্কা মারা উচিত নয়। দরজা ভেঙে গেলে কি আপনার ছেলে এসে ঠিক করাবে? আর এটা কি, আপনি রোজই কখনো আমার কাছে, কখনো অন্য কারোর কাছে দরজায় খাবার চাইতে আসেন? আমি দেখেছি পাশের মিনা কাকিমার কাছেও কিছু না কিছু চাইতে যান। আপনার ছেলে বৌমা কি আপনার খেয়াল রাখে না? আর যদি নাই রাখে, তাহলে আপনারা নিজের গ্রামে ফিরে যান না কেন? ওদের সঙ্গে কেন থাকছেন বলুন তো? রেখা বৌদি আর সন্দীপ দাদা তো বাইরে খুব ভালো মানুষ সেজে ঘোরে, তারা কি সত্যিই নিজের বাবা মাকে খাবার পর্যন্ত দেয় না? রানীর কথা শুনে কল্যাণী দেবী ভীষণ অপ্রস্তুতে পড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বললেন, না মা, এমন কিছু নয়। আমার ছেলে আমার খুব খেয়াল রাখে, কিন্তু তুমি ওদের এসব কথা জিজ্ঞাসা করো না। আজকের পর আমি আর কখনো তোমাদের দরজায় কিচ্ছু চাইতে আসবো না। ভালো থেকো মা, সুখে থেকো। এই বলে কল্যাণী দেবী সেখান থেকে চলে গেলেন। সারাটা জীবন অসংখ্য দুঃখ কষ্ট সহ্য করার পরে তিনি ভেবেছিলেন অন্তত ছেলের সংসারে এসে একটু শান্তি পাবেন, কিন্তু তিনি কখনো কল্পনাও করেননি যে তার জীবনের শেষ অধ্যায়টাও এত কষ্টে ভরা হবে।
তার একটি ছেলে ছিল যে মা বাবাকে সম্মান করত ঠিকই, কিন্তু নিজের স্ত্রীর সামনে একেবারেই অসহায় ছিল। আর একটি মেয়ে ছিল যে নিজের শ্বশুরবাড়ির দায়িত্ব সামলাতে ব্যস্ত। কল্যাণী দেবী কখনো চাননি নিজের কষ্টের কথা বলে মেয়েকে দুঃখ দিতে। তাই যখনই বৌমা তাকে খাবার দিত না, তখন তিনি পাড়া প্রতিবেশীদের কাছে গিয়ে তাদের বেঁচে যাওয়া খাবার চাইতেন। কিন্তু আজ সেখান থেকেও তাকে খালি হাতেই ফিরতে হলো। ঘরে ফিরতেই শম্ভুবাবুর চোখ পড়ল তার উপর। তিনি বললেন, কি হলো কল্যাণী, তুমি কি এখনো রান্না করনি? আমার যে খুব জোর খিদে লেগেছে গো। কল্যাণী দেবীর চোখ ভরে উঠল জলে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুমি ঠিকই বলেছিলে, বাবার বাড়িতে সন্তানদের অধিকার থাকে, কিন্তু ছেলের বাড়িতে মা বাবার কোনো অধিকার থাকে না। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য কিছু নিয়ে আসছি। এই বলে তিনি রান্নাঘরে গেলেন। আগের রাতে শুকনো রুটিগুলো জলে ভিজিয়ে নরম করলেন এবং সেগুলোই নতুন রুটি বলে শম্ভুবাবুকে খেতে দিলেন। তারপর ওষুধ খাইয়ে তাকে শুইয়ে দিলেন। এরপর তিনি আবার নিজের কাজে লেগে গেলেন। কল্যাণী দেবী তখন নোংরা বাসন মাজছিলেন। ঠিক সেই সময় ফোনের ঘন্টা বেজে উঠল। তিনি চারপাশে তাকিয়ে দেখলেন বাড়িতে আর কেউ নেই। শুধু তাই ফোনটা তুলে নিলেন। ওপাশ থেকে মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, মা, কেমন আছো, কি করছো? কল্যাণী দেবী বুকের ভেতরে কান্না চেপে রেখে বললেন, এই তো মা, বসে বসে খেজুর খাচ্ছিলাম। তোমার ভাই আর বৌমা আমাদের খুব যত্ন করে, তুমি কোনো চিন্তা করো না। মা মেয়ের কথা বলার শব্দে রেখার ঘুম ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে সে চিৎকার করে উঠল, তোমার এত সাহস হলো কি করে আমার ফোনে হাত দেওয়ার? রান্নাঘরে হাত দেওয়ার ফল কি হয়েছিল সেটা কি ভুলে গেছো? এবার বলো তোমার সঙ্গে কি করা উচিত। বাড়ির কাজ ঠিকমতো করতে পারো না, আর আমাকে না জিজ্ঞাসা করে আমার ফোন ধরার সাহস পাও কোথা থেকে? কল্যাণী দেবী ভয়ে তড়িঘড়ি ফোনটা রেখে দিলেন। তার মনে হলো যদি মেয়ের সামনে সেই সত্যিটা প্রকাশ হয়ে যায় যেটা এতদিন ধরে বুকের মধ্যে লুকিয়ে রেখেছেন। কিন্তু মেয়ের যা শোনা ছিল সে ইতিমধ্যে শুনে ফেলেছে। কল্যাণী দেবী কাপা গলায় বললেন, বৌমা, তোমার ননদ বেবির ফোন ছিল, ও শুধু খোঁজ খবর নিচ্ছিল, আমি ওকে কিছুই বলিনি, আমাকে বিশ্বাস করো। রেখা ঠান্ডা গলায় বলল, না শুনে থাকলে ভালোই হয়েছে, নইলে তোমার ভুলের শাস্তি তোমার অসুস্থ স্বামীকেই ভোগ করতে হতো। তুমি দিন দিন খুব জেদি হয়ে যাচ্ছ, একবার শাস্তি পেয়েও তোমার শিক্ষা হয়নি, মনে হচ্ছে এবার তোমার হাড়গোড় ভেঙে এক করে দিতে হবে। এখন আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? পুরো উঠোন শুকনো পাতায় ভরে গেছে, ওগুলো কি তোমার বাবা এসে পরিষ্কার করবে? নিজে খেয়ে দিয়ে মোটা হয়ে যাচ্ছ, অথচ একটা উঠোনও পরিষ্কার করতে পারো না। যাও, কাজে লেগে পড়ো। এই বলে রেখা নিজের ঘরে চলে গেল। প্রায় 2 সপ্তাহ পরে কল্যাণ দেবী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে নিজের ঘরে একটু কোমর সোজা করে বসেছিলেন, আর এদিকে রেখা অফিসের সব কাজ শেষ করে নিজের ঘরে আরাম করছিল। হঠাৎ দরজায় ঘন্টা বেজে উঠল। রেখা দরজা খুলতে নিজের সামনে ননদ বেবিকে দেখে তার মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে গেল। সে মনে মনে ভেবেছিল আজ সারাদিন আরাম করবে, কিন্তু সেই আশা ভেস্তে গেল। যদিও এমন কখনো হয়নি যে বেবি এলে রেখা খুশি হয়েছে, তাকে আদর করে জড়িয়ে ধরেছে কিংবা আন্তরিকভাবে আপ্যায়ন করেছে। ঠোঁটে কৃত্রিম হাসি এনে সে বলল, আরে বেবি যে, চলে এসেছো? আমি তো তোমার দাদাকে বলছিলাম নিশ্চয়ই তোমার কোনো আপনজন এসেছে যে এতক্ষণ ধরে ডোরবেল বাজিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তোমাদের বাড়িতে তো এখনো ডোরবেল লাগানোই হয়নি, শুধু দরজায় কড়া নাড়া হয়, তাই হয়তো তোমার মায়ের সেই অভ্যাসই রয়ে গেছে। তুমি হয়তো জানো না, ডোরবেল বাজালে ঘরের ভেতরে খুব জোরে শব্দ হয়। এসো, ভেতরে এসো। এই বলে রেখা নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকতে ঢুকতেই সে চোখের ইশারায় স্বামীকে বাইরে যেতে বলল এবং বিরক্ত গলায় ফিসফিস করে বলল, দেখলে তো কে এসেছে, যাও এবার গিয়ে সামলাও। আমার জীবনটা একেবারে দুর্বিষহ করে রেখেছে। এতদিন তোমার মা বাবা, এখন আবার রোজ রোজ নতুন নতুন লোক এসে হাজির হচ্ছে। সন্দীপ অবাক হয়ে বলল, এ কেমন কথা বলছো তুমি? কাল যদি কোনো কারণে আমাদের বেবির বাড়ি যেতে হয়, তাহলে কি সেও আমাদের এভাবেই দেখবে? আর তুমি তো জানো বাবা নিজের টাকাতেই চিকিৎসা করাচ্ছে। শুধু তাই নয়, ওরা আসার পর থেকে সংসারের অনেক খরচও আমি বাবার কাছ থেকেই নিচ্ছি। তারপরে তুমি এত রাগ করে থাকো কেন? সব মেয়েরই মতো ওরও তো মা বাবার জন্য মন কাঁদে। এখন বাবার বাড়িতে মা বাবা নেই, তাই মাঝে মাঝে এখানে চলে আসে। তুমি চিন্তা করো না, 2 দিন পরে তো চলে যাবে। রেখা চোখ রাঙিয়ে বলল,
মা বাবার জন্য যদি এতই টান থাকে, তাহলে নিজের মা বাবাকে নিজের কাছেই নিয়ে গিয়ে রাখো না কেন? ভাইয়ের বাড়িতে এসে দিব্যি বসে থাকো, কখনো কিচ্ছু দিতে আসো না, শুধু নিতে জানে। আর তুমি, বেবি এসেছে বলে আমি দুটো কথা বললে তোমার এত কষ্ট হচ্ছে? সন্দীপ কিছু বলার আগে রেখা ঠোঁট বাঁকিয়ে আবার বলল, বেবি তোমার বোন হতে পারে, আমার নয়। আর তাছাড়া আমার একমাত্র ছুটির দিনটা নষ্ট করার অধিকার ওকে কে দিয়েছে? জানি না কি আনন্দ পায়, যখনই আসে রবিবারেই এসে হাজির হয়। এখানে এখন বসে কি করছো? যাও ওদের কাছে গিয়ে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। আর খেয়াল রেখো আমাকে যেন বিরক্ত না করা হয়। সন্দীপ বলল, আরে, বিশ্রাম নিতে চাইলে বিশ্রাম নাও, তোমাকে কে বারণ করছে? কিন্তু অন্তত একটু সময় তো ওদের সঙ্গে বসো, না হলে ওর সন্দেহ হবে যে তুমি বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো না। আর বাড়িতে অতিথি এলে কেউ এমন ব্যবহার করে নাকি? চলো না, শুধু আমার জন্য প্লিজ। রেখা বিরক্ত হয়ে বলল, তোমার বোন তুমি নিজেই চা জল খাবার দাও, আমি তো বলি পুরো বাড়িটাই ওর নামে লিখে দাও। আর তোমার সেই বাবা মাকেও ওর সঙ্গে পাঠিয়ে দাও। কাজের বেলায় কিচ্ছু নয়, শুধু অন্ন ধ্বংস করার জন্য সবাই হাজির। আমাকে বিশ্রাম করতে দাও, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমার বোনকে এখান থেকে বিদেয় করো। এই বলে সে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। স্ত্রীর এমন আচরণ দেখে সন্দীপও চুপ থাকাই শ্রেয় মনে করল এবং নিঃশব্দে সে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে বসে থাকা বেবির পাশে গিয়ে সে বলল, কেমন আছিস বেবি? একাই এসেছিস? গুড়িয়াকেও সঙ্গে আনতে পারতি তো। আর জামাই এলো না কেন? এলে কত ভালো লাগতো। ঠিক তখনই পেছন থেকে কল্যাণী দেবী বলে উঠলেন, বাবা, আমাদের আশাটাই যখন বৌমার পছন্দ নয়, তখন তুমি আবার পুরো পরিবারকে ডাকার কথা বলছো কেন? কেন আমাদের জন্য নতুন বিপদ ডেকে আনতে চাইছো? তোমাদের এই বৃদ্ধ বাবা মাকে দুবেলা খাবার দিতে গিয়েই তো তোমাদের এত কষ্ট হয়, সেখানে তোমার বোন আর তার পরিবারকে কিভাবে ডাকতে চাইছো? সন্দীপ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। তারপর একবার নিজের ঘরের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, মা, অযথা কেন ঝামেলা বাড়াচ্ছ? তুমি তো জানো রেখার স্বভাব। তোমরা এখানে বাবার চিকিৎসার জন্য এসেছো, চিকিৎসা করাও, তারপর শান্তিতে চলে যাও। এটাই আমাদের সবার জন্য ভালো হবে। ছেলের কথা শুনে শম্ভুবাবু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কল্যাণী, সন্দীপ ঠিকই বলেছে, চুপ করে থাকাটাই ভালো। এটা আমাদের বাড়ি নয়, হয়তো তুমি সেই কথাটা ভুলে যাচ্ছ। আমরা এখানে শুধু অতিথি। বাবার কথা শুনে সন্দীপ বলল, আচ্ছা, এসব দুঃখের কথা থাক, তোমাদের দুঃখের গল্প তো শেষই হয় না। বল বেবি, বাড়ির সবাই কেমন আছে? বেবি মৃদু হেসে বলল, সবাই ভালো আছে। তুই কেমন আছিস রে? আর মা, তুমি কেমন আছো? সন্দীপ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আর কেমন থাকবো? বাড়িতে দিনরাত অশান্তি, আর তার উপর অসুস্থ মানুষদের দেখাশোনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই নিয়ে থাকতে হয়। মন ভালো থাকবে কিভাবে? তুই বস, আমি তোর জন্য একটু চা জলখাবারের ব্যবস্থা করছি। বেবি চুপ করে গেল, সে আর কিচ্ছু বলল না। সে জানতো তার আশা দাদা বৌদির পছন্দ নয়, কিন্তু মায়ের ভালোবাসার টান তাকে বারবার এখানে টেনে আনতো। এই মায়ার বন্ধনেই তো সে বাঁধা ছিল, তাই মাসে অন্তত একবার মায়ের সঙ্গে দেখা করতে সে অবশ্যই আসতো। আগে যখন মা বাবা গ্রামের বাড়িতে থাকতো, তখন তার আসতে কোনো সংকোচ হতো না, কিন্তু এখন দাদার বাড়িতে না যাইতেও তাকে আসতে হয়। কল্যাণী দেবী কাঁদতে কাঁদতে মেয়ের গালে হাত বুলিয়ে বললেন, মা, আমাদের এখানে থাকাটাই যখন ওদের চোখে খারাপ লাগে, তখন তুই রোববার এখানে কেন আসিস? তুই তো তোর দাদা আর বৌদিকে চিনিস। এটা তোর বাপের বাড়ি নয় রে মা, এই বাড়ির ওপর আমাদের কোনো অধিকার নেই। কথাগুলো বলতে বলতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। শম্ভুবাবু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ বেবির চোখ পড়ল মায়ের পোড়া হাতে। সে চমকে উঠে বলল, মা, তোমার হাতে এই অবস্থা কিভাবে হলো? এত বড় পোড়ার দাগ কেন? সত্যি করে বলো, এটা কিভাবে হয়েছে? কেউ কি তোমাকে পুড়িয়ে দিয়েছে? এই বলে সে মায়ের হাত ছুঁতেই কল্যাণী দেবী ব্যথায় চিৎকার করে উঠলেন, উফ, মা! বেবি উদ্বিগ্ন হয়ে বলল, মা, সত্যিটা বলো, কি হয়েছে? কল্যাণী দেবী চোখ নামিয়ে বললেন, কি আর বলবো মা, তোমার বৌদি যখন বিশ্রাম নিচ্ছিল, আমি রুটি বানাচ্ছিলাম, হয়তো তখনই হাতটা পুড়ে গেছে। বেবি মায়ের হাত নিজের মাথায় রেখে বলল, মা, তোমাকে আমার দিব্যি সত্যি কথা বলো, আর তুমি এখন আমার কাছে কিছু লুকাতেও পারবে না।
সেদিন ফোন কেটে দেওয়ার আগে আমি বৌদির সব কটু কথা শুনে ফেলেছিলাম। সেই কারণেই আজ এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই। বলো মা, আসলে কি হয়েছে? কল্যাণী দেবী চোখের জল মুছতে মুছতে বললেন, তোর ভাইকে এইসব বলিস না মা। আমার জন্য অযথা সংসারে ঝগড়া অশান্তি হবে। এই বুড়ো বয়সে পেটের দায়ে মানুষকে কত কিছুই না করায়। তারপর তিনি কান্নার মাঝে নিজের এবং শম্ভুবাবুর ওপর হওয়া সমস্ত অত্যাচারের কথা খুলে বললেন। মায়ের কষ্টের গল্প শুনে বেবির চোখ ভরে গেল জলে। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে ওষুধ বের করে মায়ের পোড়া হাতে লাগিয়ে দিল। তারপর বলল, মা, এটা রেখে দাও, নিয়ম করে লাগালে হাতটা ভালো হয়ে যাবে। আমি তোমাকে কতবার বলছি আমার সঙ্গে চলো, আমার বাড়িতেই থাকো, বাবার চিকিৎসাও সেখানে করানো যাবে। কল্যাণী দেবী মাথা নেড়ে বললেন, না না মা, মেয়ের শ্বশুর বাড়িতে মা বাবার থাকাটা ভালো দেখায় না। যখন ছেলের বাড়ি আমাদের নিজের হলো না, তখন তোমার বাড়িকে আমরা কিভাবে নিজের বলবো? হয়তো এই অপমানই আমাদের ভাগ্যে লেখা আছে। তখন শম্ভুবাবু দৃঢ় কণ্ঠে বললেন, না কল্যাণী, এটা আমাদের ভাগ্যের লেখা হতে পারে না। আমরা চাইলে এখন আমাদের ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমি তো আগেই বলেছিলাম চিকিৎসার জন্য এখানে আসতে চাই না, কিন্তু তোমার কথায় চলে এসেছিলাম। এখন আর প্রতিদিনের এই অপমান আমার পক্ষেও সহ্য করা সম্ভব নয়। প্রতিদিন অপমানের রুটি খেয়ে কারোর কখনো মঙ্গল হয়নি। আমি এখনো বলছি, চলো ফিরে যাই, এটা আমাদের বাড়ি নয়। বেবি চোখের জল মুছে ধীরে ধীরে বলল, মা, মনে আছে একটা সময় ছিল যখন আমাদের নিজের বাড়িটা হাসি খুশি আনন্দে মুখর থাকতো। আমাদের কথায় আমাদের হাসিতে পুরো বাড়ি গমগম করত। বাবা প্রতি সন্ধ্যায় আমাদের জন্য সিঙ্গারা আর কচুরি নিয়ে আসতো। তারপর আমরা সবাই একসঙ্গে বসে খেতাম। জানি মা, সেই ভালোবাসা, সেই আপনত্ব কোথায় হারিয়ে গেল। এই কথা বলতে বলতে সবাই পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গেল। বেবি বলল, মা, মনে আছে তোমার তো একটাই স্বপ্ন ছিল, দাদা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই স্বপ্ন পূরণ করার জন্য তুমি কত পরিশ্রমই না করেছিলে। হয়তো দাদা আজ সেসব ভুলে গেছে। তুমি তো শুধু এটুকুই চেয়েছিলে যে সে যোগ্য মানুষ হয়ে উঠুক, বাবাকে একটু বিশ্রাম দিতে পারুক, আর তোমাদের দুজনকে সম্মানের সঙ্গে জীবন কাটানোর সুযোগ করে দিক। কল্যাণী দেবী মৃদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ মা, মনে আছে। আমি আশেপাশের মহিলাদের কাপড় সেলাই করে সামান্য কিছু টাকা উপার্জন করতাম, যাতে তোদের বাবাকে একটু সাহায্য করতে পারি। কিন্তু তোর বাবার এইসব একদম পছন্দ ছিল না। শম্ভুবাবু নিজের কষ্ট ভুলে হেসে বললেন, ও তাই নাকি? তাই বুঝি তুমি লুকিয়ে লুকিয়ে সেলাই কাজ করতে? জানিস বেবি, কখনো যদি কারোর কাপড়ে সামান্য ভুল হয়ে যেত, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মাকে দু কথা শুনিয়ে দিত। আর সেটা আমার একদম ভালো লাগতো না। দিন রাত সেলাই করত, তারপর ছোট ছোট বাচ্চাদের দেখাশোনার কাজও শুরু করেছিল। 1 মিনিটের জন্য বিশ্রাম পেত না। কারণ একটাই, ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। সেই লক্ষ্যেই সে এত পরিশ্রম করেছে। আর তুইও তো সবসময় মাকে সাহায্য করতিস। আমার সবচেয়ে ভালো লাগতো এই দেখে যে তোর শ্বশুরবাড়ির মানুষজন কখনো তোকে এসব কাজের জন্য বাধা দেয়নি। তাই তো সবাই মিলে মিশে সংসারটাকে সুন্দরভাবে সামলাতে পেরেছিলাম। বেবি আবেগ ভরা গলায় পড়ল, হ্যাঁ বাবা। তারপর সেই দিন এলো যেদিন দাদা পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হলো, একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিও পেয়ে গেল। মায়ের মনে হয়েছিল তার তপস্যা সফল হয়েছে, ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, এবার হয়তো বার্ধক্যটা শান্তিতে কাটবে। কিন্তু চাকরির সময়ই তার পরিচয় হয় রেখার সঙ্গে। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে বিয়ে করে ফেলে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, তারা আমাদের জানানোর প্রয়োজন মনে করেনি। আমরা কি ওদের আপনজন ছিলাম না? কথাগুলো বলতে বলতে বেবির চোখ ভিজে উঠল। ভাইয়ের বিয়েটা একটা বোন কতটা খুশি হয় মা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। বেবিও খুব খুশি হয়েছিল, কিন্তু রেখা কখনো বেবিকে পছন্দ করতো না। তার ধারণা ছিল বেবির পরিবার নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যাদের কোনো সামাজিক মান মর্যাদা নেই। এদিকে সন্দীপ ও রেখার মোটা বেতনের চাকরি, অন্যদিকে বেবি ও তার স্বামীর সাধারণ মধ্যবিত্ত জীবন। রেখার চোখে দুই পরিবারের মধ্যে কোনো মিলই ছিল না। এই কারণেই একই শহরে থাকা সত্ত্বেও বেবি ধীরে ধীরে দাদার বাড়িতে আসা কমিয়ে দিয়েছিল। তবুও মা বাবার প্রতিটান তাকে বারবার এখানে নিয়ে আসতো। পরদিন সকালে বেবির ঘুম ভাঙতেই সে দেখলো
কল্যাণী দেবী হাতে ঝাড়ু নিয়ে বাড়ি পরিষ্কার করছেন, আর পাশে বসে রেখা নিজের নখে নেল পলিশ লাগাচ্ছে। রেখা তাচ্ছিল্যের সুরে বলছিল, তোমার মেয়ের জন্যই তো নিশ্চয়ই সংসারের সব কাজ করার প্রচুর অভিজ্ঞতা আছে। আজকের এই কাজগুলো ওকে দিয়েই করিয়ে নাও। আর শোনো, ছেলে এখন অনেক টাকা রোজগার করে বলে সেই টাকা দেখে নিজেদের জায়গাটা যেন ভুলে যেও না। আগে ঝাড়ু দেওয়া শেষ করো, তারপর তাড়াতাড়ি আমার জন্য গরম গরম চা বানিয়ে আনো। আমাকে অফিসেও যেতে হবে। আর একটা কথা মনে রেখে চলবে, কাজের লোক রাখার জন্য ছেলেকে যদি উস্কানো হয়, তাহলে কাজের লোকের মাসিক বেতনটা কি তোমার স্বামী দেবে নাকি তোমার মেয়ে? তাই তাড়াতাড়ি কাজটা করো, নইলে। রেখা শেষ করার আগেই বেবির মুখ থেকে বেরিয়ে এলো, নইলে কি বৌদি, এভাবে মায়ের সঙ্গে কথা বলছো কেন? যদি মা বাবার এখানে থাকা তোমার ভালো না লাগে, তাহলে ভাইকে বলতে, ওদের এখানে ডেকে আনলে কেন? রেখা হক চকিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, আরে বেবি, বোনটি আমার, শোনো, নিজের বাড়ির কাজ করতে আবার লজ্জা কিসের? বেবি দৃঢ় গলায় বলল, তাহলে নিজেই করো না কেন? আর তুমি হয়তো ভুলে যাচ্ছ, বাবার সম্পত্তিতে যেমন ছেলের অধিকার থাকে, তেমনি ছেলের সম্পত্তিতেও মা বাবার অধিকার থাকে। সেই হিসেব অনুযায়ী এই বাড়ির উপর মা বাবার সমান অধিকার আছে। বেবি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কল্যাণী দেবী তাকে থামিয়ে দিলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, মা, যা চলছে চলতে দে, শুধু তোর বাবার চিকিৎসাটা হয়ে যাক, তারপর আমি নিজেই এখান থেকে চলে যাব। কথায় বলে বাবার বাড়ি ছেলের হয়, কিন্তু ছেলের বাড়ি কখনো মা বাবার হয় না। তুই এই রেখার কথাগুলো মনে নিস না মা, দেখিস একদিনও সব বুঝবে। বেবি মায়ের হাত ধরে বলল, মা, জানি না সেই দিন কবে আসবে, কবে ওরা নিজেদের ভুল বুঝতে পারবে, কবে তোমাকে এই বাড়ির কাজের লোক না ভেবে নিজের শাশুড়ি নিজের মায়ের মতো সম্মান করবে। এই বলে মা মেয়ে দুজনে ঘরে গিয়ে নিজেদের সুখ দুঃখের গল্প ভাগ করে নিতে লাগলো। এইভাবেই সময় কেটে যেতে লাগলো। এরই মধ্যে একদিন এসে গেল সন্দীপ ও রেখার বিবাহবার্ষিকীর দিন। সন্দীপ ও রেখার বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতে বেশ বড়সড় আয়োজন করা হয়েছিল। অনেক অতিথি এসেছিল। বেবির স্বামী মনোজ ও পরিবার পরিজন নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছিল। অন্যদিকে রেখার পরিবারের সদস্যরাও একে একে জড়ো হয়েছিল। এদিকে শম্ভুবাবুর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না, তাই তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন। প্রতিদিন ভগবানের কাছে একটাই প্রার্থনা করতেন, যেন দ্রুত সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে যেতে পারেন। বেবি তখনও সেখানেই ছিল। ভাইয়ের আনন্দে অংশ নেওয়ার জন্য সে বাড়ি সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো রেখা। সে কড়া গলায় বলল, এগুলো কি করছো? রেখার কথা শুনে বেবির হাত থেমে গেল। সে মৃদু হেসে বলল, বৌদি, আজ তো তোমার খুব শুভ দিন, তোমাদের বিবাহবার্ষিকী, তাই ভাবলাম সাজসজ্জার শুরুটা দরজা থেকেই করি। আর এই তোড়াগুলো খুবই শুভ বলে মনে করা হয়। দরজায় লাগাতে শুভ শক্তি আসে, ঘরে সুখ শান্তি বজায় থাকে। রেখা ঠোঁট বাঁকিয়ে বলল, এসব কুসংস্কারে আমি বিশ্বাস করি না। দরজায় এসব পুরনো ধাঁচের জিনিস লাগানো হবে না, বুঝেছো? ভগবানের দোহাই, আমাকে বাড়িটাকে নোংরা করো না। আর সুখ শান্তির কথা বলছো, সেটা তখনই থাকবে যখন তোমরা থাকতে দেবে। রেখার কথায় যেমন কল্যাণী দেবীর মন ভেঙে গেল, তেমনি ববিরও ভীষণ অপমানিত বোধ হলো। তবুও সে সবার সামনে মুখে হাসি ধরে রেখে নিজের পরিবারের লোকজনদের কাছে গিয়ে দাঁড়ালো। রেখা ব্যঙ্গ করে বলল, ননদ রানী, তোমার যা করার ছিল নিজের বাপের বাড়িতে করেছো। এই বাড়িতে আমার অনুমতি ছাড়া একটা পাতাও নড়বে না। কি বলো মা, তোমার মেয়েকে তুমি বুঝিয়ে বলবে নাকি আমাকেই বলতে হবে? বড় বড় চোখ করে কল্যাণী দেবীকে ভয় দেখানোর চেষ্টা করছিল রেখা। ঠিক তখনই বেবি সামনে এগিয়ে এসে বলল, না, কাউকে কিছু বোঝানোর দরকার নেই। এই কথা বলতে বলতেই তার চোখে জল চলে এলো। সে একবার স্বামী মনোজের দিকে তাকালো। মনোজ চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলল। আজ পর্যন্ত সে বিষয়গুলো বাড়ির চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেগুলো আজ বাইরের লোকজনের সামনেও প্রকাশ পেয়ে গেল। চারপাশে আত্মীয় স্বজনদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। এই খবর যখন সন্দীপের কানে পৌঁছালো, তখন সে এবং রেখা সবার সামনে তর্কে জড়িয়ে পড়ল। এই দৃশ্যটা বেবির একদম ভালো লাগলো না। সে দুজনকে শান্ত করবার চেষ্টা করছিল, কিন্তু রেখা আবারও তার দিকে আঙ্গুল তুলে বলল, এবার নিশ্চয়ই খুব শান্তি পেলে। আমার সংসারের শান্তি নষ্ট করে তোমার মনটা বেশ ঠান্ডা হয়েছে, তাই না? একদিকে তোমার অসুস্থ বাবা মাকে আমি বাড়িতে জায়গা দিয়েছি,
আর তার বদলে তুমি এসব নাটক করছো, অকারণে আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলছো। এত কিছু শোনার পর মনোজ আর চুপ থাকতে পারল না। সে বেবিকে নিয়ে চলে যাওয়ার কথা বলল, কিন্তু তখনই কল্যাণী দেবী হাত জোর করে বৌমার কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। মনোজ দ্রুত শাশুড়ির হাত ধরে বলল, না মা, তুমি কেন ক্ষমা চাইবে? যখন বাড়ির বউই দায়িত্বশীল আচরণ করতে পারে না, তখন একজন শাশুড়ি আর কতদিন সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে পারে? আমি শুধু এটুকুই বলবো, বাবাকে নিয়ে নিজের বাড়িতে চিকিৎসা করালেই ভালো হয়। আর যদি কিছুই না হয়, তাহলে আমাদের বাড়িতে চলে এসো। আমাদের বাড়িতে বড়দের খুব প্রয়োজন। আমরা তোমাদের নিজেদের বাবা মার মতোই সম্মান করব। যখন নিজের ছেলে তোমাদের সম্মান রক্ষা করতে পারছে না, তখন তোমরা কেন এই বাড়িতে থাকবে? ঠিক তখনই রাগে ফুঁসতে ফুঁসতে সেখানে এসে দাঁড়ালো রেখা। সে বলল, দেখো নন্দাই, আমাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার তোমাকে কে দিয়েছে? একবার বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছি কি মাথায় চড়ে বসেছো? তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। রেখার এই কথাগুলো শোনার পর শম্ভুবাবু ও কল্যাণী দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কল্যাণী দেবীর সামনে এগিয়ে এলেন। পরের মুহূর্তেই রেখার গালে সজোরে একটা চড় বসিয়ে দিলেন। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। কল্যাণী দেবী কাঁপা অথচ দৃঢ় গলায় বললেন, নির্লজ্জ মেয়ে, তুই না নিজের মা বাবাকে সম্মান করতে জানিস, না শ্বশুর শাশুড়িকে। এখন আবার আমাদের জামাইকেও অপমান করতে শুরু করেছিস। ওর সম্মানহানি করার অধিকার তোকে কে দিয়েছে? যেদিন আমরা নিজেদের অধিকারের জন্য দাঁড়াবো, সেদিন তোর সব অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। এতদিন ধরে এই বাড়িতে থাকছিস, কখনো কি নিজের স্বামীকে জিজ্ঞাসা করেছিস এই বাড়ি কার টাকায় কেনা হয়েছে? এই বাড়ির প্রতিটি ইটের পিছনে আমার স্বামীর উপার্জনের টাকা রয়েছে। আজ এই মুহূর্তে আমাদের দেওয়া প্রতিটি টাকা ফেরত দে, নইলে তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। আমরা এখানে থাকবো না, কিন্তু তোকেও আর এই বাড়িতে থাকতে দেব না। সন্দীপ হতভম্ব হয়ে চারিদিকে তাকাতে লাগলো। সে মাকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন শম্ভুবাবু। তিনি দৃঢ় গলায় বললেন, না, এখন আর কাউকে বোঝানোর সময় নেই। তোমরা আমাদের ছায়ার নিচে থাকার যোগ্যতা হারিয়েছো। আমরাও আর এখানে থাকবো না। গ্রামে ফিরে গিয়েই চিকিৎসা করাবো। আমি ইতিমধ্যেই ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি, তিনি ওষুধপত্র গ্রামেই পাঠিয়ে দেবেন। কিন্তু এই বাড়িতে তোমাদেরকেও আর থাকতে দেব না। আমাদের সমস্ত সম্পত্তি আমরা দান করে দেব, কিন্তু তোমার মতো অকৃতজ্ঞ ছেলেকে আমরা আমাদের সম্পত্তির এক কণাও দেব না। সবাই শুনে রাখো, তোমার স্ত্রী কোনোদিন আমাদের সম্মান করেনি, দুবেলা ঠিকমতো খাবারও দেয়নি। তাহলে কেন আমরা আমাদের সম্পত্তি তোমাদের দিয়ে যাব? সবাই বলে বাবার সম্পত্তিতে ছেলের অধিকার থাকে, কিন্তু ছেলের বাড়িতে কি মা বাবার কোনো অধিকার নেই? যদি সত্যিই তাই হয়, তাহলে নিজের উপার্জনে নিজের বাড়ি তৈরি করো। চলো কল্যাণী, আমরা এখান থেকে চলে যাই। বেবি, তুইও নিজের বাড়িতে ফিরে যা। আমরাও কাল এখান থেকে চলে যাব, আর ফিরে এসে এখানে পা রাখবো না। যদি কখনো আসতেই হয়, তাহলে নিজের বাড়িতে আসবো, এই বাড়িতে নয়। শম্ভুবাবুর কথা শেষ হতেই সন্দীপ আর রেখা তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু শম্ভুবাবু রাগে ফেটে পড়লেন। তিনি সন্দীপকে একটা জোরালো চড় মেরে বললেন, কেন? আমার টাকায় আমার চিকিৎসা করিয়ে এত বড় উপকার করেছিস? আমি চাইলে গ্রামের বাড়িতে বসেও নিজের চিকিৎসা করাতে পারি। আগে নিজের বেপরোয়া স্ত্রীকে সামলাও, তারপর যেখানে খুশি থাকো, কিন্তু আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। নইলে আমি পুলিশের কাছে অভিযোগ করব। যখন এই বাড়ি কেনা হয়েছিল, তখন কর বাঁচানোর জন্য আমারই সই করিয়েছিলে। সেই হিসেবে এই বাড়ি আমার যে টাকা লেগেছে, তার প্রতিটা পয়সা আমাকে ফেরত দিতে হবে। এই বলে শম্ভুবাবু কল্যাণী দেবীর হাত ধরলেন এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। পরের দিনই মনোজ তার শ্বশুর শাশুড়ির ট্রেনের টিকিট কেটে দিল। সম্মানের সঙ্গে তাদের ট্রেনে তুলে দিল। অনেকদিন পর শম্ভুবাবু আর কল্যাণী দেবী যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নিজেদের ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে গিয়ে তারা আবার সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলেন। অন্যদিকে সন্দীপ ও রেখাকে সেই বাড়ি ছেড়ে দিতে হলো, কারণ মনোজের পরিচিত একজন আইনজীবীর হাতে শম্ভুবাবু সমস্ত আইনি দায়িত্ব তুলে দিয়েছিলেন। অবশেষে সেই দিনটাও এলো, যেদিন নিজের অহংকারের বোঝা কাঁধে নিয়ে রেখাকে সেই বাড়ি খালি করতে হলো। তারপর শুরু হলো তাদের দুর্দশা। এদিক ওদিক ঘুরে বেড়াতে হলো। এমনকি রেখাও নিজের মা বাবা তাদের আশ্রয় দিতে রাজি হলো না। তারা স্পষ্ট করে বললেন, যে মেয়ে নিজের শ্বশুর শাশুড়ির সেবা করতে পারে না, তাদের সম্মান করতে জানে না, সে আমাদের বাড়িতে থাকারও যোগ্য নয়।
তোমার এই আচরণের কারণেই আমাদের পুত্রবধূ আমাদের উপর রাগ করে থাকে। তবে সৌভাগ্যের বিষয়, সে তোমার মতো নয়। তাই এখন আমাদের কাছ থেকে কোনো আশা করো না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে। এরপর থেকে বেবি নিয়মিত নিজের সন্তান ও পরিবারকে নিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে যেত। সে নিজের দাদা ও বৌদির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, কারণ সে বিশ্বাস করত যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক টিকে থাকতে পারে না। আর যে দাদা নিজের মা বাবাকে নিজের ঘরে সম্মান দিয়ে রাখতে পারে না, সে কোনোদিন নিজের বোন কিংবা নন্দাইকে প্রকৃত সম্মান দিতে পারে না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে তাড়াতাড়ি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। গল্পটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। ললিতা দেবী নিজের ঘরের দেওয়ালে টাঙানো স্বামীর ছবির দিকে তাকিয়ে অঝরে কাঁদছিলেন। বছরের পর বছর বুকের ভেতরে জমে থাকা যন্ত্রণা আজ তার চোখের জলে গলে বেরিয়ে আসছিল। কেন চলে গেলে গো আমাকে একা রেখে? তুমি তো কথা দিয়েছিলে কোনো দিন আমার হাত ছেড়ে যাবে না। তাহলে কেন এমন রাগ করলে আমার উপর, যে নিজের মনের দুটো কথা বলার সুযোগও দিলে না? কেন এত দূরে চলে গেলে? আমার এই অবস্থা দেখে তোমার কি একটু কষ্ট হয় না গো? দেখো, তুমি চলে যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছে। এতটুকু বলেই ললিতা দেবী হাও মাও করে কেঁদে উঠলেন। ঠিক তখনই তার পুত্রবধূ ঝড়ের বেগে ঘরে ঢুকে তার সমস্ত জিনিসপত্র ঘরের বাইরে ছুঁড়ে ফেলল। এই বুড়ি, নিজের বিছানাপত্র নিয়ে রান্নাঘরের এক কোণে গিয়ে থাকো। আজ থেকে এই ঘরে আমার মা থাকবে। তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি নিশ্চয়ই এতটা রাস্তা এসে খুব ক্লান্ত, যাও একটু বিশ্রাম নাও। এ কথা বলে সে যেতে উদ্যত হলেই ললিতা দেবী হাত জোড় করে বললেন, বৌমা, এমন করো না। তুমি তো জানো আমার কোমরে ভীষণ ব্যথা, মাটিতে শুতে পারবো না মা। পুত্রবধূ রাগে ফেটে পড়ে বলল, তোমার কোমরে ব্যথার দায়িত্ব আমি নেইনি। থাকতে হলে আমার নিয়মে থাকতে হবে। আর এখন যাও, আমার মায়ের জন্য ভালো কিছু রান্না করো। ললিতা দেবী অনেক অনুরোধ করলেন, কিন্তু পুত্রবধূ তার একটি কথাও শুনল না। অসহায় ললিতা দেবী রান্নাঘরের এক কোণে নিজের বিছানা রেখে রান্নার প্রস্তুতি নিতে লাগলেন। এমন সময় রবি রান্নাঘরে এসে বলল, মা, কি হয়েছে? সকালে তো তোমার কোমরে খুব ব্যথা ছিল, এখন আবার রান্না করছো কেন? দেখো, ঘেমে একেবারে ভিজে গেছো। হঠাৎই তার চোখ রান্নাঘরের একপাশে রাখা বিছানার উপরে পড়ল। সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। আর না মা, আমার এবার সহ্যের সীমা পার হয়ে গেছে। রবিকে রাগে ফুঁসতে দেখে ললিতা দেবী তাকে থামিয়ে দিলেন। বাবা, এখন এসবের সময় নয়। রবি কষ্ট ভরা গলায় বলল, মা, তুমি কোন মাটিতে তৈরি? আর কতদিন এভাবে সহ্য করবে? ছেলের কথা শুনে ললিতা দেবীর গলা ধরে এলো। রবি এগিয়ে এসে মাকে বুকে জড়িয়ে ধরল। মা, আমি জানি তুমি শুধু আমার জন্যই এসব সহ্য করছো, কিন্তু একবার ভাবো, তোমাকে এই অবস্থায় দেখে আমার কতটা কষ্ট হয়। ললিতা দেবী চোখের জল মুছে বললেন, কিছু হবে না বাবা, এই খারাপ সময়ও একদিন ঠিক কেটে যাবে, তুমি চিন্তা করো না। রবির মায়ের সঙ্গে রান্নার কাজে হাত লাগালো। ঠিক তখনই পুত্রবধূ চিৎকার করে উঠল, খাবার এখনো তৈরি হয়নি? আমার মা সেই কখন থেকে অপেক্ষা করছে। ললিতা দেবী তড়িঘড়ি বললেন, হ্যাঁ বৌমা, হয়ে গেছে, এখনই দিচ্ছি। কোমর চেপে কোনো রকমে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে তিনি পাশে দাঁড়িয়ে রইলেন। বৌমা তীক্ষ্ণ স্বরে বলল, এখন এখানে দাঁড়িয়ে কি দেখছো? আমাদের মাথায় বসার ইচ্ছা আছে নাকি? যাও, পরে যদি খাবার বেঁচে যায় তখন খেয়ে নিও। এই অপমানজনক কথা শুনে ললিতা দেবী চোখের জল সামলাতে সামলাতে রান্নাঘরে ফিরে এলেন। খিদায় তার মাথা ঘুরছিল, তিনি পড়েই যাচ্ছিলেন। এমন সময় রবি এগিয়ে এসে তাকে ধরে ফেলল। মা, তুমি যাও, আমি রান্নাঘর পরিষ্কার করে দেব, তুমি আগে খেয়ে একটু বিশ্রাম নাও। কিন্তু বাবা, বৌমা তো আমাকে এখন খেতে দেবে না। রবি দৃঢ় কণ্ঠে বলল, আমি বলছি তুমি গিয়ে টেবিলে বসে খাও। ভয়ে ভয়ে ললিতা দেবী ডাইনিং টেবিলে বসে নিজের জন্য খাবার নিতে গেলেন। তখনই পুত্রবধূ বলল, তুমি কি কিছুই বোঝো না? আগে আমরা খাবো, তারপর তুমি খাবে। ঠিক সেই সময় বৌমার মা বলল, আমার পেট ভরে গেছে, আর খেতে পারবো না। এই বলে তিনি নিজের প্লেটের সমস্ত উচ্ছিষ্ট খাবার ললিতা দেবীর প্লেটে ঢেলে দিলেন। ললিতা দেবীর চোখ ভিজে উঠল। তিনি নিঃশব্দে সেই খাবারের দিকে তাকিয়ে রইলেন। কি দেখছো?
চুপচাপ খেয়ে নাও। নিজের মেয়ে জামাইয়ের খাবার তো আর অপচয় করতে পারি না। পুত্রবধূও ব্যঙ্গ করে বলল, হ্যাঁ শাশুড়ি মা, খেয়ে নাও, এইসব খাওয়ার খাওয়ার অভ্যাস তো তোমার আছেই। দুজনের এসব কথা শুনে রবির মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে প্লেটটি তুলে নিয়ে বাইরে কুকুরদের সামনে ফেলে দিল। আপনারা তো সাহস কি করে হলো আমার মায়ের সঙ্গে এমন আচরণ করার? মা তার নিজের ছেলের উপার্জনে খাবার খাচ্ছেন, আর আপনি তো এখানে বিনা পয়সার খাবার খাচ্ছেন। একটুও লজ্জা করে না? একজন নারী হয়ে আরেকজন নারীর অপমান করতে আপনাদের মতো নারীদের জন্য সত্যি লজ্জা হয়। বৌমা রাগে চোখ বড় বড় করে বলল, তোমার এত সাহস আমার মাকে এসব বলছো? সে ললিতা দেবীর দিকে এগিয়ে যেতেই রবি তার হাত শক্ত করে ধরে ফেলল এবং এক চড় কষিয়ে দিল গালে। খবরদার, আজকের পর যদি আমার মায়ের দিকে আঙ্গুল তুলতেও দেখেছি, তাহলে সব সম্পর্কের কথা ভুলে যাব আমি। মা অনেক সহ্য করেছে, কিন্তু আর নয়। ললিতা দেবী তখন কান্নায় ভেঙে পড়লেন। বাবা, আমাকে এখান থেকে নিয়ে চলো, আর সহ্য করতে পারছি না। মায়ের এই অবস্থা দেখে রবির চোখও ভিজে উঠল। হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব, আর যারা তোমার সঙ্গে অন্যায় করছে তারা তার শাস্তি পাবেই। আমি আমার বাবাকে আর দিদিকে কথা দিয়েছিলাম সব সময় তোমার পাশে থাকবো। বিশ্বাস করো মা, তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। পুত্রবধূ বৃদ্ধরূপে হাসি হেসে বলল, যাও যাও, বড় বড় কথা বলতে সবাই পারে, দেখি না এই বুড়ির জন্য তুমি কি এমন করতে পারো। রবি আর কোনো উত্তর না দিয়ে মাকে নিজের ঘরে নিয়ে গেল। ঠিক তখনই ললিতা দেবীর ফোন বেজে উঠল। কেমন আছো মা? ওপাশে ছিল তার মেয়ে ঋতু। ললিতা দেবী ভেজা গলায় বললেন, মা, জীবনে যে সুখ পাইনি হয়তো মৃত্যুর পর পাবো। স্বামীর জীবনে সুখ আর ছেলের সংসারে দুঃখ, মনে হয় এটাই আমার ভাগ্যে ছিল। তবে আমার জন্য কখনো ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না। যদি বৌমা রেগে যায়, তাহলে আমার চলে যাওয়ার পর তোমার বাপের বাড়ির সম্পর্কটাও হয়তো শেষ হয়ে যাবে। বাবা মায়ের পর তো দাদা বৌদিরাই বাপের বাড়ির পরিচয় হয়ে থাকে। আচ্ছা রাখি, না হলে আবার বৌমা রাগ করবে। মায়ের কথা শুনে ঋতুর চোখেও জল এসে গেল। সে মনে মনে ভাবল, বাবা চলে যাওয়ার পর মায়ের এমন অবস্থা হয়ে গেল। এটাই কি পৃথিবীর নিয়ম? একজন নারীর স্বামী যতদিন বেঁচে থাকে ততদিনই সে সম্মান আর ভালোবাসা পায়। বাবা বেঁচে থাকতে কেউ মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলার সাহস পেত না। কিন্তু আজ আর মা এমন অবস্থায় পৌঁছেছে যে বেঁচে থাকার ইচ্ছাটুকুও হারিয়ে ফেলেছে। আমাদের মতো সন্তানদের ধিক্কার। কাজ করতে করতে ঋতুর চোখ পড়ল পরিবারের একটু পুরনো ছবির উপর। সেখানে তার বাবা মা, দুই ভাই আর সে, সবাই কত গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে, যেন এক আদর্শ সুখী পরিবারের প্রতিচ্ছবি। কিন্তু কে জানতো একদিন সেই ছবির হাসি মিথ্যা প্রমাণিত হবে। আজও ঋতুর মনে আছে সেই দিনটির কথা, যেদিন তার ছোট্ট ভাই রবি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল। হোস্টেলে রাখার কথা উঠতেই বড় ভাই বিভোর বলেছিল, হোস্টেলে রেখে অযথা খরচ বাড়ানোর কি দরকার, আমি তো এই শহরেই থাকি, রবি আমার সঙ্গেই থাকবে। কমলবাবু বলেছিলেন, তোমার ভাইয়ের জন্য চিন্তা করছো দেখে খুব ভালো লাগছে, কিন্তু বাবা, তোমারও তো একদিন বিয়ে হবে, তখন কি ভাইকে নিজের কাছে রাখতে পারবে? বিভোর আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল, ভাই আগে, স্ত্রী পরে, ভাইয়ের জায়গা কেউ নিতে পারবে না। এরপর রবি বিভোরের সঙ্গেই থাকতে শুরু করেছিল। 2 মাস পর ধুমধাম করে বিভোরের সঙ্গে বিয়ে হয় রেখার। বিয়ের 1 সপ্তাহ যেতে না যেতেই রেখা শর্ত জুড়ে দিল, আমি তোমার বাবা মায়ের সঙ্গে থাকবো না, শুধু তোমার সঙ্গেই থাকবো, না হলে আমাকে আমার বাপের বাড়ি পৌঁছে দাও। বিভোর রাজি হয়ে গেল, তবে সেও একটি শর্ত রাখলো, আমার ভাই রবি আমাদের সঙ্গেই থাকবে। রেখা ঠোঁট বাঁকিয়ে বলেছিল, ভালোই তো, ছোটখাটো কাজের জন্য আলাদা কাউকে রাখতে হবে না। কয়েকদিন পর ছেলে আর বৌমা আলাদা সংসার শুরু করলো। ললিতা দেবী ছেলের সুখেই নিজের সুখ খুঁজে নিলেন, আর মেয়ে ঋতুকে তো তিনি অনেক আগেই বিদায় দিয়েছিলেন। এখন তিনি যেন নিজের সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। স্বামীর সঙ্গে জীবনের শেষ বিকেলগুলো শান্তিতেই কাটাচ্ছিলেন। একদিন হঠাৎ রবির ফোন এলো, বাবা, আমার ফাইনাল ইয়ার চলছে, কলেজে কিছু টাকা জমা করতে হবে, তারপর ইন্টার্নশিপও করতে হবে, যদি একটু ব্যবস্থা করে দিতে পারো তাহলে খুব উপকার হয়। তুমি চিন্তা করো না, আর কিছুদিনেরই ব্যাপার, একবার চাকরি পেয়ে গেলে আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। কমলবাবু হেসে বললেন, আরে কেন নয়, তবে আমাকে একটু সময় দাও,
ততদিন তোমার দাদার কাছ থেকে কিছু টাকা চেয়ে নাও না। রবি কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, আগে পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু বৌদি আসার পর থেকে মনে হয় নিজের দাদাই যেন পর হয়ে গেছে। টাকা জোগাড় করতে হলে আমাকে জানিও, ততদিন আমি কলেজ থেকে কিছুটা সময় চেয়ে নিব। এই বলে সে ফোনটা কেটে দিল। বাবা তো শেষ পর্যন্ত বাবাই হন। কমলবাবু ভাবলেন, দুই ভাইয়ের মধ্যে হয়তো কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। কথা বলে যদি আবার তাদের কাছাকাছি আনা যায়। তিনি বিভোরকে ফোন করলেন। বিভোর বলল, বাবা, এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আগে সংসারে কিছু না কিছু চললেও হতো, কিন্তু এখন তো পরিবার হয়েছে, খরচও অনেক। তবে রবিকে টাকা দিতে আমার কোনো আপত্তি নেই। তুমি চাইলে আমি কারোর কাছ থেকে ধার নিয়ে তাকে দিয়ে দিতে পারি। ধার কথাটা শুনতেই কমলবাবু বললেন, না না, তার কোনো দরকার নেই। আমি রবির পাশাপাশি তোমার জন্য কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি শুধু ওকে দিয়ে দিও। ঠিক তখনই রেখা ফোনটা নিয়ে বলল, প্রমাণ নেবেন বাবা? আমি তো কতদিন ধরেই ওকে বলছি বেঙ্গালুরুতে একটা ফ্ল্যাট কিনে নেওয়া যাক। রবিও তো আমাদের সঙ্গেই থাকবে, তাহলে অকারণে ভাড়া কেন দেব? সবাই মিলে একসঙ্গে থাকবো। কিন্তু ও তো সব সময় টাকার সমস্যার কথা বলে। আমি বলছি দরকার হলে আমার বাবার কাছ থেকে টাকা এনে দেব, কিন্তু কিছুতেই রাজি হয় না। কমলবাবু বললেন, বৌমা, এখনো ওর বাবা বেঁচে আছে, তাহলে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়ার কি দরকার? তোমরা এসব নিয়ে চিন্তা করো না। তোমরা তিনজন মিলে বাড়ি দেখো, টাকার ব্যবস্থা আমি করছি। ফোন রাখার পর কমলবাবু গভীর চিন্তায় পড়ে গেলেন। ছেলেদের থাকার ব্যবস্থা কিভাবে করবেন? ললিতা দেবী বললেন, এখন তো ছেলেরা নিজেরাই উপার্জন করছে, তাদের নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে দাও। তুমি সব সময় ওদের ভরসা হয়ে দাঁড়িয়ে যাও, এতে ওদের অভ্যাস খারাপ হয়ে যাবে। কমলবাবু মৃদু হেসে বললেন, যতদিন আমি বেঁচে আছি ততদিন ওদের পাশে থাকবো, যাতে আমি না থাকলে ওরা তোমার পাশে দাঁড়ায়। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না। আমি ভাবছি এই বাড়িটা বিক্রি করে দেই। আমরা তো মাত্র দুজন মানুষ। এত বড় বাড়ি পরিষ্কার করতে গিয়ে তুমিও ক্লান্ত হয়ে পড়ো। দেখছো না, 6 মাস হয়ে গেল বিভোর একবারও আসেনি। একটা ছোট বাড়ি কিনে নিব, যখন আসতে চাইবে তখন সেখানেই আসবে। এরপর কমলবাবু তার জামাই নবীনকে ফোন করলো। নবীন ছিল অত্যন্ত বিচক্ষণ ও ভদ্র মানুষ। সব কথা শুনে জামাই বলল, বাবা, ওই বাড়িটা তো তোমার বহু পুরনো প্রপার্টি। তাছাড়া রাস্তার ধারে হওয়ায় এখন তার দাম কোটি টাকার কাছাকাছি। ওটা বিক্রি করাটা ঠিক হবে না। বর্দা চাইলে লোন নিয়ে নিজের জন্য ফ্ল্যাট কিনতেই পারে। আর রবির যদি টাকার প্রয়োজন হয় আমি পাঠিয়ে দিচ্ছি। আমিও তো তোমার ছেলেরই মতো। কমলবাবু আবেগে বললেন, আহ জামাই, তোমার কথাগুলো আমার কাছে অনেক বড় ভরসা। তাহলে বলো, তোমার মতে আমার কি করা উচিত? নবীন বলল, তুমি একটা ছোট্ট বাড়ি কিনে নাও, কিন্তু এই বাড়িটা বিক্রি করো না, ভাড়ায় দিয়ে দাও। জীবন কখন কোন দিকে মন নেবে কেউ বলতে পারে না। তবে গ্রামের বাড়ি আর জমি বিক্রি করে দিতে পারো। সেগুলো দেখাশোনার জন্য তোমাকে বারবার যেতে হয়। চিন্তা করো না, ওই এলাকায় আমার অনেক পরিচিত মানুষ আছে, আমি বিক্রির ব্যবস্থা করে দেব। আর ততদিন রবিকে টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, পরে তোমার কাছে এলে তুমি আমাকে ফেরত দিয়ে দেবে। এই পরামর্শ কমলবাবুর খুব ভালো লাগলো, তবে তার মনে একটা ভয়ও কাজ করছিল, ছেলেরা যদি কিছু মনে করে। তাই কাউকে কিছু না জানিয়ে তিনি নিজের একটা এফডি ভেঙে কিছু টাকা বিভোরকে পাঠালেন। এই টাকা দিয়ে বাড়ির লোনের ব্যবস্থা করো, আর কিছু আসবাবপত্রও কিনে নিও। রবির পড়াশোনার পুরো খরচ আমি একেবারেই পাঠিয়ে দেব, যাতে তোমাদের বারবার ঝামেলায় পড়তে না হয়। বিভোর ভাবল, কিছু না পাওয়ার চেয়ে এটুকু পাওয়াই ভালো। কিন্তু রেখা ছিল ভীষণ লোভী স্বভাবের। সে স্বামীকে বলল, আমার মনে হয় না বাবার মাথা থেকে এই বুদ্ধি এসেছে। নিশ্চয়ই কেউ ওনাকেই পরামর্শ দিয়েছে। রেখার বাবা মাও একই শহরে থাকতেন। সে তার মা কমলা দেবীকে সব ঘটনা খুলে বলল। কমলা দেবী বললেন, চিন্তা করিস না, আমি খোঁজ নিয়ে সব জানতে পারবো। কিছুদিন পর তিনি ফোন করে পুরো বিষয়টা মেয়েকে জানালেন। শুনে রেখার মাথা গরম হয়ে গেল। এরপর সে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভাবে রবিকে বিরক্ত করতে লাগলো। কখনো তার জন্য খাবার বানাতো না, আবার কখনো ধোয়া কাপড় আবার ভিজিয়ে দিত। একদিন রবি প্রতিবাদ করলে রেখা বলল, এত সমস্যা হলে হোস্টেলে চলে যাও, অথবা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নাও। ক্রমে পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। এই খবর একসময় কমলবাবুর কানেও পৌঁছালো। এরই মধ্যে একদিন কমলা দেবী ফোন করে ললিতা দেবীকে নানান কথা শুনিয়ে দিলেন। আপনারা নিজেদের দায়িত্ব আমার মেয়ে আর জামাইয়ের উপর চাপিয়ে দিচ্ছেন। ওদের তো নিজেদের মতো করে বাঁচার অধিকার আছে। আপনারা সব টাকা মেয়ে জামাই আর ছোট ছেলের জন্য জমিয়ে রাখছেন। মনে রাখবেন,
শেষ পর্যন্ত মুখাগ্নি কিন্তু বড় ছেলেই দেবে। যদি কোনো সংসারে বাইরের মানুষের হস্তক্ষেপ বাড়তে থাকে, তখন বুঝতে হবে সম্পর্কের ভিতরে ফাটল ধরতে শুরু করেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে সব ঝামেলা মেটানোর জন্য কমলবাবু নিজের পুরনো বাড়ি বিক্রি করে বেঙ্গালুরুতে একটি বাড়ি কিনে দুই ছেলের থাকার ব্যবস্থা করে দিলেন। তবে কেউ জানতো না সেই বাড়িটি তিনি নিজের স্ত্রী ললিতা দেবীর নামে কিনেছিলেন। এই সত্য জানতেন শুধু তিনি আর তার মেয়ে জামাই নবীন। বাড়ি পেয়ে রেখা খুব খুশি হয়ে গেল। অবশেষে যেন তার মনে শান্তি ফিরল। কিন্তু মানসিক আঘাত কমলবাবু আর সহ্য করতে পারলেন না। এক রাতে ঘুমের মধ্যেই তিনি পৃথিবী ছেড়ে চিরনিদ্রায় চলে গেলেন। স্বামীকে হারিয়ে ললিতা দেবী যেন সুতো ছিঁড়ে যাওয়া ঘুড়ির মতো হয়ে গেলেন। কয়েক মাস মেয়ের বাড়িতে কাটালেও সেখানে থাকতে তার ভালো লাগেনি। আশেপাশের লোকেরা নানান কথা বলতো। দুজন ছেলে থাকা সত্ত্বেও মেয়ের বাড়িতে এসে থাকছেন। এইসব কথা শুনে তিনি বড় ছেলের বাড়িতে চলে গেলেন। মনে মনে ভাবলেন, ছেলেটা তো নিজের, নিজের অধিকার নিয়েই থাকবো। দুই ছেলের মা হয়ে নিশ্চয়ই রানীর মতো জীবন কাটাবো। কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ উল্টো। প্রথম কয়েকদিন বৌমার হাতে রান্না করা খাবার পেলেন। তারপর ধীরে ধীরে বাড়ির সব দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দেওয়া হলো। রেখা একটি বুটিক খুলল আর ঘরের সমস্ত কাজ ললিতা দেবীকে দিয়ে করাতে লাগলো। বড় ছেলে বিভোরের চোখে মায়ের কষ্টের জন্য কোনো কিচ্ছু ছিল না। না ছিল লজ্জা, না ছিল সহানুভূতি। সে যেন মায়ের দুঃখ দেখতেই চাইতো না। রবি সকালেই বেরিয়ে যেত, ফিরত গভীর রাতে। তবে সময় পেলেই মায়ের কাজে সাহায্য করত। এইসব ঝামেলার মাঝে একদিন কমলা দেবীও মেয়ের বাড়িতে এসে উঠলেন। রেখা বলল, মা এসেছো? তাই তুমি রবির ঘরে চলে যাও। আমি আমার মাকে তো ওর সঙ্গে রাখতে পারবো না। ললিতা দেবী বললেন, বৌমা, ওই ঘরটা তো খুব ছোট। সেখানে একটা ছোট্ট খাটই আছে, আমি কিভাবে থাকবো? রেখা নির্বিকার ভাবে বলল, তাহলে রান্নাঘরে একটা পাখা আছে, সেখানে বিছানা পেতে শুয়ে পড়ো। সকালে উঠে গুটিয়ে এক কোণে রেখে দেবে। আর তৃতীয় ঘরে আমার বুটিকের জিনিসপত্র আছে, ওগুলোতে কাউকে হাত দিতেও দেব না। এই কথা শুনে রবি খুব রেগে গেল। মা, তুমি আমার ঘরেই থাকবে, আমি নিচে শুয়ে যাব। আমি তো শুধু রাতে ঘুমানোর জন্যই বাড়ি ফিরি, কিন্তু তোমাকে মাটিতে শুতে দেব না। কমলা দেবী আসার পর থেকে প্রতিদিনই বাড়িতে কোনো না কোনো ঝামেলা লেগেই থাকতো। আর সব দোষ এসে পড়তো ললিতা দেবীর ঘাড়ে। নিজের ছেলের বাড়িতে নিজের যেন পর মনে হয়েছিল তার। একদিন দুপুরে খাওয়ার সময় কমলা দেবী একটি রুটি শেষ করতে পারলেন না। তিনি সেটি ললিতা দেবীর থালায় ফেলে দিয়ে বললেন, আরে, আমার মেয়ে জামাই এত কষ্ট করে টাকা উপার্জন করে, খাবার নষ্ট করা উচিত নয়। ললিতা দেবী চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই রবি এসে উপস্থিত হলো। সে রুটিটা তুলে নিয়ে বাইরে কুকুরদের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আপনার এত সাহস কি করে হলো আমার মায়ের সঙ্গে এমন ভাবে কথা বলার? উনি নিজের ছেলের উপার্জনে খান, আর আপনি এখানে বিনা খরচে খেয়ে যাচ্ছেন। তবুও একটুও লজ্জা করে না? কমলা দেবী সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদতে শুরু করলেন এবং রেখাকে ডাকলেন। তারপর ঘটনা বাড়িয়ে চড়িয়ে এমন ভাবে বললেন যেন তিনি নিজের সবচেয়ে বড় অপমানের শিকার হয়েছেন। রেখাও সত্যিটা জানার চেষ্টা করলো না। সে সবার সামনে এগিয়ে এসে রবিকে থাপ্পড় মারতে উদ্যত হলো। তোমাদের মা ছেলের এত সাহস! যদি নিজের সম্মান এতই প্রিয় হয়, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও না কেন? আর আমার মা যদি নিজের খাওয়া রুটি তোমার মাকে দিয়ে থাকে, তাতে কি হয়েছে? যার যতটুকু সম্মান সে ততটাই পায়। এই কথা শুনে রবির রাগ সপ্তমে উঠে গেল। সে সপাটে একটা চড় বসিয়ে দিল রেখার গালে। দি, এত নিচে নেমো না যে আর কখনো উঠে দাঁড়াতে না পারো। ঈশ্বরকে ভয় করো। তার বিচার হতে দেরি হয়, কিন্তু অন্ধকার হয় না। আর আপনি নিজের মেয়েকে সংসার গড়তে শেখানোর বদলে ভাঙতে শিখিয়েছেন। রেখা চিৎকার করে বলল, আমার মা যদি এখানে থাকে, তাহলে তাকে একটা দুটো কথা শুনতেই হবে। আর যদি সন্তান এই ছোকরার মতো হয়, তাহলে ভগবান আমাকে কোনোদিন সন্তানই না দিক। ললিতা দেবী সঙ্গে সঙ্গে বললেন, বৌমা, এমন কথা বলো না। কখনো কখনো নিজের মুখের কথাই সত্যি হয়ে যায়। কে জানে, নিজের মুখের বলা কথা একদিন নিজের জীবনেই যদি ফিরে আসে। তারপর তিনি রবিকে বললেন, চল বাবা, তোর বাবার সঙ্গে এই বাড়ি থেকে শান্তি আর সংস্কারও চলে গেছে। রবি মাকে নিজের ঘরে নিয়ে গেল। সময় কেটে গেল। কমলা দেবী নিজের বাড়িতে ফিরে গেলে বাড়িতে কিছুটা শান্তি ফিরল। ললিতা দেবী সারাদিন ঘরের কাজ করতেন। তারপর রবির ঘরে টিভির পাশে চুপচাপ বসে থাকতেন। কারোর সঙ্গে তেমন একটা কথা বলতেন না।
বাড়ির বাইরে বেরোনোও প্রায় বন্ধ করে দিয়েছিলেন। একদিন অনেক রাত হয়ে গেল, রেখা তখনও বাড়ি ফেরেনি। কিন্তু বিভোর ফিরেই মাকে দেখে বলল, মা, এটা কি? তুমি বসে বসে টিভি দেখছো? তোমার উচিত ছিল রেখার সঙ্গে ওর অনুষ্ঠানে যাওয়া, অন্তত একটু সাহায্য করতে পারতে। সারাদিন এই বাড়িতে বসে থাকো বলেই তো হাতে পায়ে ব্যথা হয়, ওজন বাড়লে ব্যথা তো হবেই। তোমার তো বসে বসে খাওয়ার অভ্যেসই হয়ে গেছে। এই নাও, আমার ব্যাগ আর জুতো জায়গা মতো রেখে দাও। এতগুলো কথা বলে সে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে ললিতা দেবী নিঃশব্দে উঠে ছেলেও নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এলেন। বাবা, বৌমা তো বলেছিল বটে, কিন্তু বাড়ির তো অনেক কাজ থাকে, সব কাজ শেষ করে সেখানে গিয়ে আর কতটাই বা সাহায্য করতে পারতাম। মুখে হাসি নিয়ে ললিতা দেবী কথাটা বলতেই বিভোর বিরক্ত হয়ে বলল, এই অজুহাত দেওয়া বন্ধ করো মা। বাবা মারা যাওয়ার পর থেকে তোমার আরাম করার অভ্যেস হয়ে গেছে। মাঝে মাঝে বাড়ির বাইরে বেরোবে, সারাদিন বাড়িতে বসে থাকো। আসলে করোটা কি? বাড়ির কাজই বা কতটুকু? থাক, তোমার দ্বারা কিচ্ছু হবে না। বরং রিমোটটা এনে দাও, আমি একটু শান্তিতে বসে নিঃশ্বাস নিই। ঠিক তখনই রবি ঘর থেকে বেরিয়ে এসে বলল, দাদা, তুই মায়ের সঙ্গে এভাবে কথা বলছিস কেন? তুই কি জানিস না এই বাড়ির পুরো দায়িত্ব মা একাই সামলায়? মায়ের কষ্ট যদি তুই না বুঝিস, তাহলে আর কে বুঝবে? বিভোর তাচ্ছিল্যের হাসি বসে বলল, "হাহ, আজকাল তো তুই খুব জ্ঞান দিতে শুরু করেছিস দেখছি। তোর বৌদিও বলছিল তোর জিভ নাকি অনেক লম্বা হয়ে গেছে। এতই যদি শরীরে চর্বি জমে থাকে, তাহলে নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যা। আর যদি শ্রবণ কুমার হওয়ার শখ থাকে, তাহলে মাকেও সঙ্গে করে নিয়ে যা। যা, এখান থেকে সরে দাঁড়া, একটু হাওয়া আসতে দে।" ললিতা দেবী কিছু বলার আগেই রবি তার হাত ধরে বলল, মা, চলো আমার ঘরে, তোমাকে একটা কথা বলবো। রবি মাকে খাটে বসিয়ে নিজে তার পায়ের কাছে বসে হাত ধরে বলল, মা, একটা সুখবর দেব। ললিতা দেবী অবাক হয়ে বললেন, বাবা, সুখবর তো শুনিনি কত যুগ হয়ে গেল। রবি হাসতে হাসতে বলল, মা, আমার চাকরি হয়ে গেছে। আর জানো, সরকারি চাকরি, থাকার জন্য সরকারি কোয়ার্টারও পেয়েছি। চলো মা, আমরা চলে যাই। নুন ভাত খেয়ে থাকবো, তবুও সম্মানের সঙ্গে বাঁচবো। প্রতিদিন তোমার চোখের জল দেখে আমি ভিতরে ভিতরে মরে যাচ্ছি মা। বাবাকে কথা দিয়েছিলাম তোমার দেখাশোনা করব। চলো মা, আর এখানে নয়। কথাগুলো শুনে ললিতা দেবীর চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ছেলের মাথায় হাত রেখে নীরবে সম্মতি জানালেন। রবি বাড়ির কাউকে কিছু জানালো না, এমনকি মাকেও কাউকে কিচ্ছু বলতে নিষেধ করলো। এক সপ্তাহের মধ্যে সে সরকারি বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিল। তারপর নিজের বোন ঋতু আর জামাইবাবু নবীনকে সব জানালো। পরের দিনই সে মাকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে গেল। সন্ধ্যায় বুটিক থেকে ফিরে এসে রেখা দেখলো বাড়িতে তালা ঝুলছে। সে সঙ্গে সঙ্গে রবিকে ফোন করে নানান কথা শোনাতে লাগলো। রবি শান্ত গলায় বলল, তোমাদের বাড়ি তোমরা বোঝো, আমি আর আমার মা তোমাদের বাড়ির পাহারাদার ছিলাম না। আর আজ থেকে শুধু তুমি নাও, দাদার সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। তাই ভবিষ্যতে আর কখনো আমাকে ফোন করো না। এই বলে সে ফোনটা কেটে দিল। কিছুদিন পর ঋতু আর নবীন ললিতা দেবীর সঙ্গে দেখা করতে রবির বাড়িতে এলেন। মেয়ে আর জামাইকে দেখে ললিতা দেবী হাও মাও করে কেঁদে ফেললেন এবং এতদিনের সমস্ত কষ্ট খুলে বললেন। সব শুনে নবীন বললেন, মা, তুমি এতদিন এত কিছু সহ্য কেন করলে? একটা সম্পর্ক বাঁচানোর জন্য কতটা অপমান সহ্য করা যায়? বাবা তো অনেক আগেই সব বুঝে গিয়েছিল, তাই তো সেই বাড়িটা তোমার নামেই কিনেছিল। তোমরা কি এটা জানতে না? ললিতা দেবী আর রবি দুজনেই অবাক হয়ে গেল। তখনই নবীন পুরো ঘটনাটা খুলে বলল। সব শুনে রবির চোখে আগুন জ্বলে উঠল। এখন সে দাদা হোক বা বৌদি, যারা আমার মাকে এত অপমান করেছে, তাদের আমি একে একে জবাব দেব। পরের দিনে রবি মাকে নিয়ে থানায় গেল এবং নিজের দাদা ও বৌদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। পুলিশ খুব মনোযোগ দিয়ে ললিতা দেবীর কথা শুনল। একজন পুলিশ কর্মকর্তা বলল, মা, দেরিতে হলেও আপনি নিজের অবাধ্য সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অনেক মা বাবাই সব কষ্ট সহ্য করেও কিচ্ছু বলেন না। এখন সব আমাদের উপরে ছেড়ে দিন, আপনি নিশ্চিন্তে থাকুন। দুদিন পর বিভোরের কাছে আদালত থেকে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। এদিকে কয়েকজন মহিলা পুলিশকে নিয়ে পুলিশ রেখার বুটিকে পৌঁছে গেল। তারা বুটিকের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে দিল এবং সবার সামনে বলল, যে নারী নিজের মায়ের সমান শাশুড়ির সম্মান করতে জানে না, সে সমাজে শুধু নোংরামিই ছড়ায়।
পুলিশ মহিলাদের কথা শুনে আশেপাশের দোকানদারেরাও রেখাকে তীব্র সমালোচনা করতে লাগলো। বাড়ি ফিরে যখন রেখা সব ঘটনা বিভোরকে জানালো, তখন তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। রেখা তাড়াতাড়ি নিজের মাকে ফোন করলো। সব কথা শুনে কমলা দেবী বললেন, আমাকে বলে কি হবে, আমি নিজেই এখন ছেলে বৌমার সঙ্গে থাকি, তোকে আমি আমার কাছে রাখতে পারবো না। আর যখন তোর শ্বশুর তোর শাশুড়ির নামে বাড়িটা কিনছিলেন, তখন কাগজপত্র দেখে নিসনি কেন? আমার উপর ভরসা করিস না, আমি কোনো সাহায্য করতে পারবো না। ফোন কেটে যাওয়ার পর বিভোর ক্ষোভে বলল, দেখলে তো, তোমার মায়ের কথায় নিজের ঘরেই আগুন লাগিয়েছো, আর আমাকে নিয়েও ডুবিয়েছো। এখন না এদিকে রইলাম না ওদিকের। চলো এবার ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় বসি। যারা এতদিন বড় বাড়িতে আরাম আয়েসে থাকতো, তাদের এখন এক কামরার ভাড়া বাড়ির খরচ জোগাতেও হিমশিম খেতে হচ্ছিল। কারণ এখন রেখার বুটিকও বন্ধ হয়ে গিয়েছিল, আর শুধু বিভোরের আয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছিল। কিছুদিন পর বিভোর মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে চাইল, কিন্তু রবি দরজার সামনে তাকে থামিয়ে দিল। এখানে সম্মানিত মানুষ থাকে, এখানে মায়ের সম্মান করা হয়, আমাদের সঙ্গে তোর আর তোর বউয়ের কোনো সম্পর্ক নেই। অসহায় বিভোর তখন বোন ঋতুকে ফোন করলো। ঋতু ক্ষোভে ফেটে পড়ল, তোর স্ত্রীর জন্যই আমাদের হাসি খুশি পরিবারটা ভেঙে গেল। তোদের কারণেই বাবা এত কষ্ট পেয়ে পৃথিবী ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলেন। বলতো, তুই এই পরিবারটাকে কি দিয়েছিস? নিজের হাতের বাসা ভেঙেছিস। আজ থেকে আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। সময়ের নির্মম আঘাত ধীরে ধীরে বিভোরকে ভেঙে চুরমার করে দিল। এরপর একদিন ডাক্তার জানালেন, রেখা কোনোদিন মা হতে পারবে না। সেদিন প্রথমবার রেখা নিজের ভুলের গভীরতা উপলব্ধি করল। তার মনে পড়ল শাশুড়ির সেই কথা, কখনো খারাপ কথা বলতে নেই, কারোর জন্য খারাপ চিন্তাও করতে নেই, কারণ কখন কোন কথা সত্যি হয়ে ফিরে আসে কেউ জানে না। অনেক সময় শুধুমাত্র সঙ্গীর কথা শুনলেই হয় না, নিজের বিবেককেও ব্যবহার করতে হয়। কারণ তাড়াহুড়ো, অহংকার আর লোভের বশে মানুষ কখন যে নিজের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো হারিয়ে ফেলে, তা সে বুঝতেই পারে না। আর একবার সম্পর্কগুলো ভেঙে গেলে ছড়িয়ে ছিটে যাওয়া সেই বন্ধনগুলো আবার জোড়া লাগানো খুব কঠিন হয়ে যায়। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষামূলক কাহিনীকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আগামী দিন আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো আমরা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।